রেপ হতে কেমন লাগলো? প্রশ্নটা শুনে মরিনের মাথা থেকে ধোঁয়া বের হতে লাগলো। দুপুরে খাবারের জন্য ডাইনিংয়ে যেতেই মরিনকে ফ্লোরা এই প্রশ্ন করে। ফ্লোরার ইঙ্গিতটা বুঝেও না বোঝার ভান করে সে বলে, মানে আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন আপু। ফ্লোরাও আরও খোলাসা করে বলে, মানে তো খুবই সহজ। তোমার গায়ে এত কামড় আর আঁচড়ের দাগ দেখেই বুঝতে পারছি যে আহনাব তোমাকে ছাড়েনি। শুনেছিলাম বিয়েতে তুমি রাজি নও, তাই প্রশ্ন করলাম আর কি। এই ধরনের ব্যক্তিগত আক্রমণ মরিনের বেশ গায়ে লাগলো। তাছাড়া ফ্লোরা তো আর তার আপন কেউ না যার সাথে সে এসব শেয়ার করবে। তাই সে কিছুটা রুক্ষ কণ্ঠে বলে, তবুও আপু, আমি আপনার কথা বুঝতে পারছি না। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে রেপ শব্দ কোথা থেকে এলো? একটু টেনে টেনে ফ্লোরা বলে, রিয়েলি? তার মানে বলতে চাইছো কাল রাতে তোমার কনসেন্ট ছিল? এবার মৌরিন রেগে গেল, তবুও যথাসম্ভব নিজেকে সামলে বলে, আপু, আপনার মনে হয় না আপনি একটু বেশি পার্সোনাল কথা জিজ্ঞেস করছেন? বাঁকা হেসে ফ্লোরা তাচ্ছিল্য করে বলে, কি ব্যাপার? মনে হচ্ছে হাজবেন্ডের ভালোবাসায় অলরেডি ফেসে গেছো। মরিন দাঁত কিরমির করে বলে, নিজের স্বামীকে ভালোবাসা কি অপরাধ? তাছাড়া আমার মতো মেয়েরা বিয়ের পর স্বামীকে নিজের সবটা দিয়ে ভালোবাসবো বলে অপেক্ষা করি। তার স্বামী চরিত্র যেমনই হোক তেমন আহনামে অতীত জানো? মরিন হেয়ালি করে বলে। যদি বলি জানি। কিছুটা অবাক হয়ে ফ্লোরা বলে, তারপর তোমার নিজের ওপর ঘৃণা হচ্ছে না? বেরিয়ে আসতে ইচ্ছে হচ্ছে না এই বিয়ে থেকে? মরিন ফ্লোরার চোখের দিকে তাকিয়ে বলে, আপু, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে ইচ্ছে হলো আর বেরিয়ে এলাম। বিয়ে একটা বন্ধন, সারা জীবনের দায়িত্ব। আমার কাছে বিয়ে মানে ফটো সেশন করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা কিংবা সারা দিন লুতুপুতু করা নয়। আমার কাছে বিয়ে হলো দায়িত্ব, বিশ্বাস আর ভরসা। এমন একটা সম্পর্ক যেখানে দুজনের অতীতে যাই থাকুক, বর্তমান আর ভবিষ্যৎ পানির মতো স্বচ্ছ। জীবনের সব পরিস্থিতিতে জীবন সঙ্গীর পাশে থাকা, এমনকি মরণের পরেও তার সাথে পরকালের জীবন তার সাথেই কাটানোর ইচ্ছা রাখা। ফ্লোরা ব্যঙ্গ করে বলে। তুমি তো দেখছি এই যুগে বেহুলা। সামান্য হেসে মরিন বলে, মজা নিচ্ছেন, কিন্তু আমি এটাই বিশ্বাস করি। তার মানে তুমি এই বিয়েটা মেনে নিয়েছো? আল্লাহর কালাম পড়ে বিয়ে করেছি, এখানে না মানার কিছু নেই। ফ্লোরা কিছুটা হতাশ হয়ে বলে, ও, তার মানে বিয়েতে রাজি না হওয়ার একটা লোক দেখানো, তাই তো? ওটা অতীত, আর অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ খারাপ হয়। ফ্লোরা মরিনের এরূপ কথা শুনে রাগান্বিত স্বরে বলে, সেটা বলো, তুমি নিজের ব্রাইট ফিউচার দেখছো? আসলে তোমাদের মতো মেয়েরা নাটক করে বিয়ে করে না বলে কিন্তু বড়লোক কাউকে পেলে ঠিক সব মেনে নেয়। মরিন নিজেকে শান্ত রেখে বলে, আপু, বয়স আর সম্পর্ক দুই দিক দিয়েই আপনি আমার চেয়ে বড়। আশা করি এমন কিছু বলবেন না যে আমি সেটা ভুলে যাব। এইসব অপশব্দ দ্বিতীয়বার আমাকে শোনাবেন না। মরিন সেখান থেকে চলে যেতে নিলে ফ্লোরা তাকে বলে, তুমি জানতে চাও না আমি তোমাকে কেন সাবধান করতে চাইছি? মরিন তো জানতেই চেয়েছিল, কিন্তু যে মেয়ে বিয়ে আর স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে এমন ধারণা রাখে তার কোনো কথায় কান না দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করলো। প্রয়োজন নেই বলে সে না খেয়েই সেখান থেকে চলে গেল। ফ্লোরা মনে মনে বলল, তুমি ভুল করলে মৌরিন একটা সময় আমার কথা না শোনার জন্য আফসোস করবে। পুরুষ মানুষ তার শখের নারীকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, সবচেয়ে বেশি কাঁদায়। সত্যি বলতে যে নারীকে মাথা তুলে রাখা দরকার তাকেই পায়ের নিচে পিষে দেয়। সাদাবের কথাগুলো শুনে আহনাফের চোখে মুখে অনুতাপের ছাপ ভেসে ওঠে। মরিনের কাছে অনেকবার মাফ চেয়েও যখন আশানুরূপ ফল পায় না, তখনই সাদাবের কাছে আসে সাহায্য চাইতে। কিন্তু সাদাব সাফ মানা করে তাকে চলে যেতে বলে।
কিন্তু আহনাফ নাছোড়বান্দার মতো বসে থাকলে সে এই কথাগুলো বলে। সাদাব আবার বলে, আমরা পুরুষ জাতি বাইরে মেয়েদের সাথে রং তামাশা করি, চপঠেলি কথা বলি, কিন্তু নিজের ওয়াইফ বা লাভারের সাথে এমন ব্যবহার করি যেন সে আমাদের কেনা দাসীবাদী। আমরা চাই সে আমাদের হাতের পুতুল হয়ে থাক, আমাদের কথা উঠুক, আমাদের কথা বসুক। নারীদের যে একটা ইচ্ছে আছে, চাওয়া আছে, তার মূল্যায়ন কোনোদিনই পুরুষ জাতি করে না। আমি ভেবেছিলাম তুই অন্তত তোর ভাইয়ের মতো আমার ভরসা নষ্ট করবি না। আহনাফ অনুতাপের স্বরে বলে। সরি ইয়ার, বলছি তো ভুল হয়ে গেছে, আর হবে না। কিন্তু সাদাবের মন গলে না। কি গ্যারান্টি আছে? তোরা দুই ভাই হলি কুত্তার ল্যাজ, জীবনে সোজা হয় না। আয়ান ভাইয়ের সময় যে ভুল করেছি, তোর সময় একই ভুল করব না। জানিস, আমি এখন পলোরা ভাবির দিকে তাকাতে পারি না। আমি বারবার বলেছিলাম তোকে, মেয়েটা ইনোসেন্ট, তুই এমন কিছু করিস না যাতে আমার নিজেকে অপরাধী মনে হয়। সত্যি বলতে তোকে নিজের বার্থডেতে ইনভাইট করা আমার ভুল ছিল। আহনাফ জোর গলায় বলে। বলছি তো ভুল হয়ে গেছে। ঠিক আছে, তুই বল, তুই কি গ্যারান্টি চাস? লিখে দিব। তাচ্ছিল্যের সাথে সাদাব বলে, শোন, আমি টিউলিপ গ্রুপের লিগ্যাল টিমের ডাইরেক্টর, কোনো টিএনজার নই, তাই আমার সাথে অন্তত এইসব বাতাবাজি করিস না, লাভ নাই। তুই ভালো করে জানিস মানুষের মন, বিশ্বাস, ভরসা নিয়ে কোনো আইন নেই। অসহায় ভঙ্গিতে আহনাফ বলে। তাহলে কি করব আমি? আমি তো সব ভালোই চেয়েছিলাম। জীবনের প্রথম কাউকে দেখে মায়ার বাঁধনে আটকে যেতে চেয়েছিলাম, সংসারী হতে চেয়েছিলাম, কিন্তু সব তো লাভার নষ্ট করে দিল। সাদাব আহনাফকে সাবধান করে বলে। নীলিমাকে এসবের মধ্যে টানবি না। ও মরিনের কথা রাখতেই সে তোকে ওসব বলতে গিয়েছিল। তাছাড়া কোনো বোনই তোর মতো এমন চরিত্রের মানুষের হাতে তার ছোট বোনকে তুলে দিতে চাইবে না। সাদাবের কথায় আহনাফ ফোরন কাটে। কারেকশন, চাচাতো বোন। সাদাব আবার বলে। হলো সে তাকে নিজের বোনের চেয়ে বেশি ভালোবাসে। শুধু ওর চাচির লোভের জন্য বিয়েটা হয়েছে। উনি নীলিমাকে বিয়ের 2 দিন আগে থেকে ঘরে বন্দি করে রেখেছিল, না হলে তো সে পালানোর ব্যবস্থা সব করেই রেখেছিল। তোর গার্লফ্রেন্ড আসলে একটা... রেগে কিছুটা কথা বলতে গিয়েও আহনাফ চুপ হয়ে যায়। তারপর আবার বলে। বাদ দে, তারে কিছু বললে তো তোর গায়ে ফোসকা পড়বে, আমাকে মারতে আসবি। জানিস, মাঝে মধ্যে মনে হয় তোর লাভার না, বরং তুই অন্ধ। সাদাব চিৎকার করে ওঠে। অহনাব, হাউ ডেয়ার ইউ! আহনাফ বুঝতে পারে নীলিমার অন্ধত্ব নিয়ে খোঁচা দিয়ে সে কত বড় ভুল করেছে। সরি, আমি ওভাবে বলতে চাইনি। একই সুরে সাদাব বলে। গেট লস্ট! আহনাফ তাকে থামানোর চেষ্টা করে বলে। শোন তো, ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। তাছাড়া তোদের এই বাড়িতে আর যাই থাকুক, ঘরের অভাব নেই। অনুনয়ের সুরে আহনাফ বলে। এমনভাবে কেন বলছিস? সেটা তো তোরও বাড়ি। সাদাব প্রচণ্ড রেগে জোরালো গলায় বলে। না, এটা আমার বাড়ি না। 1 মিনিট, আমার তো কোনো বাড়িই নেই। কারণ আজ অবধি তোর বাবা আমার নিজের বাড়ি কোথায় তা বলেনি। আমার বাবার ছবিটাও দেখায়নি, এমনকি নিজের বাবার নামটাও আমাকে বলেনি। আহনাফ সাদাবকে বোঝানোর চেষ্টা করে। বলেনি নিশ্চয়ই তোর ভালোর জন্যই। তাচ্ছিল্যের সাথে সাদাব বলে ওঠে। হ্যাঁ, তা তো অবশ্যই, অনেক ভালো করেছে আমার। তবে উনি আমার এতটা ভালো না করলেই পারতেন। তোর বাবার এই ভালো করার জন্যেই বৌদ্ধ জন্ম হওয়া সত্ত্বেও আমি জারজদের মতো কখনই নিজের পিতৃ পরিচয় জানতে পারিনি। কথাগুলো বলে সে শুধু ঘর থেকেই না, বাড়ি থেকেও বের হয়ে গেল। অন্যদিকে আহনাফ পোকার মতো দাঁড়িয়ে আছে আর হতাশ হয়ে ভাবছে। এটা কি হলো? এসেছিলাম বউয়ের রাত ভাঙানোর উপায় জানতে, কাজের কাজ তো হলোই না, উল্টো এখন মরার উপর খাড়ার ঘা। বন্ধু রেগে গেল। আল্লাহ, আমি কি করব, কোথায় যাব? এভাবে কতক্ষণ ভাবতেই বুদ্ধির বাতি জ্বলে উঠল। ইয়েস, পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি। স্ত্রীকে শয্যার সঙ্গী করো, কিন্তু ভালোবেসো না। আব্বাস মির্জার সামনে মাথা নিচু করে বসে আছে আহনাফ। কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করতে বের হবে, তখনই এক মেইড এসে জানায় তার বাবা তাকে ফ্যামিলি মিটিং রুমে ডাকছে। রুমে গিয়ে বাবার মুখোমুখি বসে আব্বাস মির্জা ছেলেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলে। মেয়েটাকে ভালোবেসে ফেলেনি তো? বাবার প্রশ্নে আহনাফের বুকটা কেঁপে ওঠে। সে ভয় পায় তার বাবা সব বুঝতে পারেনি তো। নিজেকে যথাসম্ভব সামলে বলে। ড্যাড, এটা কেমন প্রশ্ন? আমি তো আগেই তোমাকে বলেছি সে আমার জেদ। আহনাফ মির্জাকে রিজেক্ট করার অডাসিটি দেখিয়েছে, শাস্তি তো পেতেই হবে। চাইলে ওকে তুলে আনতে পারতাম, গুম করতে পারতাম, কিন্তু এতে আমার ইগো স্যাটিসফাই হতো না। জানি,
তবু আরেকবার তোমার মুখ থেকে শুনে নিলাম। কিন্তু তুমি কি জানো আমি কেন তোমার এই বিয়েতে রাজি হয়েছি? মাথা দুই পাশে নাড়িয়ে না করে আহনাফ। আব্বাস মির্জা আবার বলে, মধ্যবিত্ত ফ্যামিলির সুন্দরী মেয়ে, এই ধরনের মেয়েরা সংসারী হয়, আর প্যারেন্টিংও ভালো। ন্যানের কাছে তোমরা দুই ভাই যে নিঃসংযতা নিয়ে বড় হয়েছ, আমি চাই না আমাদের নেক্সট জেনারেশন একই কষ্ট ভোগ করুক। মনে রাখবে, তোমার ওয়াইফকে বোঝানোর দায়িত্ব তোমার। তাকে এমনভাবে ট্রেন করবে যাতে সে খুব ভালো করে বুঝতে পারে মির্জা বাড়িতে তার কাজ হলো তোমাকে এন্টারটেইন করা, বাচ্চা জন্ম দেওয়া আর তাদের বড় করা। গট ইট? মাথা ঝাঁকিয়ে আহনাফ বলে। ইয়েস ড্যাড। খুশি হয় আব্বাস মির্জা। গুড। নিজের ভাইকে দেখে শেখো, তার মতো হও। হুম। বলে বাবাকে বিদায় জানিয়ে আহনাফ দরজার কাছে পৌঁছাতেই আব্বাস মির্জা বলে ওঠে, স্ত্রীকে সহ্য সঙ্গী করো, কিন্তু ভালোবেসো না। এমন কিছু যদি আমি আজ করতে পারি, ফলাফল ভালো হবে না। আহনাফ বেরিয়ে যেতেই আব্বাস মির্জা বলে ওঠে, নিজের বাপের চোখে ফাঁকি দিবে এত চালাক তুমি এখনো হওনি আহনাফ। তুমি যেদিন বিয়ের কথা বলতে আমার কাছে এলে, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম মেয়েটা তোমার জেদ নয়, ভালোবাসা। আর গতকাল বিয়ের আসরে ওই মেয়ের অজ্ঞান হওয়ার পর তোমার ছটফটানি দেখে কনফার্ম হয়ে গেলাম। তাকে যদি এনে না দিতাম তবে তুমি আমার হাতের বাইরে চলে যেতে, কিন্তু আমি তা হতে দিতে পারি না। থাক না, কয়েকদিন এনজয় করো। এমনিতেই তো ওই মেয়ে মির্জা বাড়িতে কিছুদিনের মেহমান। অন্যদিকে বাবার ঘর থেকে বের হয়ে আহনাফ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে ভাবতে থাকে বাবার বলা কথাগুলো, আর মনে মনে বলে, সরি ড্যাড মিথ্যা বলার জন্য, কিন্তু আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আমি যে মৌরিনকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমি জানি না কেন তুমি চাও না আমি কাউকে ভালোবাসি। ছোটবেলা থেকে শিখিয়েছো ভালোবাসা হলো এমন একটা ফাঁদ যেখানে পড়লে মানুষ শুধু যন্ত্রণা পায়, জীবন ধ্বংস হয়ে যায়। কিন্তু আমার কাছে তো ভালোবাসা মানে জীবনে বেঁচে থাকার অক্সিজেন, আর মৌরিন হলো আমার প্রাণভোমরা। যদি মৌরিনকে ভালোবেসে আমার জীবন ধ্বংস হয়ে যায়, আমার কোনো আফসোস থাকবে না। আহনাফের ভাবনার মধ্যে গাড়ি হোটেল রেডিসনে এসে থামে। আহনাফ নিজের বুক করা টেবিলের কাছে যেতেই দেখে দুটি পরিচিত মুখ বসে আছে। বিয়েটা কেন দিলে? আহনাফ বেরিয়ে যেতেই মরিন নিজের মাকে ফোন দেয়। মেয়ের ফোন পেয়ে কান্নায় ভেঙে পড়ে তারিন বেগম। মরিনও আবেগে গা ভাসায়, তারপর নিজেদের নিয়ন্ত্রণ করে কুশলাদি বিনিময় করে। সবশেষে মরিন জানতে চায় এই কথা, কিন্তু জবাব দিতে গিয়ে আবার বুক ভেঙে কান্না আসে তারিন বেগমের। কি হলো মা, বলো। কান্না থামিয়ে তারিন বেগম বলে, আমার কিছু করার ছিল না। তোর শ্বশুর বলেছিল বিয়ে না দিলে তোকে তুলে নিয়ে গিয়ে তারেককে মেরে ফেলবে। কিন্তু আহনাফ যে বললেন তোমাদের কোনো জোর করা হয়নি, বরং স্বেচ্ছায় তোমরা টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছো। কারণ তোর বর এসব কিছু জানে না। মানে? মানে সে তোকে যা বলেছে সে তাই জানে। তোকে আমরা টাকার জন্য বিক্রি করেছি। মা, আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে সব খুলে বলো। তারিন বেগম ঘটনা বলতে শুরু করে। তোর শ্বশুর যেদিন বিয়ের কথা বলতে আমাদের ডেকে পাঠিয়েছিল, সেদিন আমরা ভেবেছিলাম নীলিমা আর সাদাপের ব্যাপারে কথা বলতে ডেকেছে, কিন্তু না, তিনি ডেকেছিলেন তোকে তার ছোট ছেলের বউ করে নিতে। তখন তোর বাবা না করে আর সরল মনে তোর সব সত্য আর ওই অ্যাক্সিডেন্টের কথা বলে দেয়। অবাক হয়ে মরিন প্রশ্ন করে, আমার শ্বশুর সব জানে? হুঁ জানে, কিন্তু উনি আহনাবকে এমনকি অন্য কাউকে কথাটা বলতে না করে আমরা রাজি হই না। তখন তিনি বলে যদি ওনার কথা না শুনি তবে তিনি তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে দেবে আর তারেককে আর নীলিমাকে মেরে ফেলবে। উনি জামাইকে তোর অতীতের কোনো কথা জানতে নিষেধ করে, এমনকি তুই যে কখনো না বলিস সে ব্যবস্থা করতে বলে, আর বলে তোর সাথে বিয়ের বিনিময়ে যেন আমরা জামাইয়ের সামনে টাকা, গাড়ি, বাড়ি এসব দাবি করি। বাধ্য হয়ে আমরা সেদিন তাই করি। ফলে জামাই শর্ত দেয় যে কোনোভাবে তোকে বিয়ে করতে রাজি, আর বলে একবার বিয়ে হলে আর কোনোদিন তোকে আমাদের বাড়িতে আসতে দেবে না। কারণ যে মা বাবা টাকার জন্য মেয়ে বিক্রি করে দেয় তাদের সাথে সে বা তার পরিবারের কোনো সম্পর্ক রাখবে না। সব শুনে মরিনের মাথায় বাজ পড়ে।
এসব কেন লুকালে আমার কাছ থেকে? নিরুপায় ছিলাম, তোকে জানালে তুই বিয়ে করতি না। আর মির্জা অনেক পাওয়ারফুল, বিয়ে না হলে নির্ঘাত তোর কোনো ক্ষতি করতো। রেগে মেগে মরিন বলে, হোক পাওয়ারফুল, তাতে আমাদের কি? আর ক্ষতি করবে মানে? দেশে কি আইন নেই? মেয়ের বোকা বোকা কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে তারিন বেগম। মরিন, ওরা মির্জা টিউলিপ গ্রুপের মালিক, যেখানে পুরো দেশটাই ওদের কথায় চলে। সেখানে আইন আদালত কী করবে? ওরা যদি এখন তোকে বা আমাদের পুরো পরিবারকে গুম করে দেয়, তবুও কেউ কিছু বলবে না। বরং তুই চুপ থাক, মানিয়ে নে। মায়ের কথা শুনে মরিনের টনক নড়ে, রাগটা পানি হয়ে যায়। সত্যিই তো, এই জগতে টাকাই বড়। এই টাকার জোরে মির্জা আর তাদের মতো বড় লোকেরা সব কিনে নেয়, দেশ, আইন, এমনকি মানুষের জীবনও। কান্না ভেজা গলায় বলে ওঠে, তাহলে কি আমি আর নিজের বাড়ি যাব না? তোমাদের দেখব না? মেয়ের কথাগুলো শুনে তারিন বেগমেরও চোখে জল আসে। মরিন চোখ মুছে বলে, আমি এসব শর্ত টর্ত মানি না। তাছাড়া এসব বলার উনি কে? বাপ ছেলে মিলে আমার জীবনের 12টা বাজিয়েছে। সবাই কি আমাকে পুতুল পেয়েছে নাকি? আমি এক্ষুনি যাচ্ছি আমার শ্বশুরের কাছে। কেন আমার সাথে এমন করলো আমার জানতে হবে। আর আহনাফকে অতীত জানাতে কেন না করলো সেই প্রশ্নের উত্তর দিতে হবে ওনাকে। ঘাবড়ে গিয়ে তারিন বেগম বলে ওঠে, শোন মা, বাড়াবাড়ি করিস না। তোর শ্বশুর ভয়ঙ্কর মানুষ, তোর ভাইটা ছোট। তাছাড়া মা বাপ মরা একটা অন্ধ মেয়ে আমাদের দায়িত্বে। আপাতত যেমন আছিস তেমন চলতে দে। মায়ের কথা শুনে চুপ হয়ে যায় মরিন। কিছুক্ষণ পরে বলে, কিন্তু মা, উনি যে বিশ্বাস করে নিজের সমস্ত অতীত আমাকে বলেছেন, তাহলে আমি সত্য গোপন করলে তো ওনাকে ঠকানো হবে। জানি, কিন্তু জীবন বাঁচানো আগে। তোর শ্বশুর যদি জানতে পারে তুই তার স্বামী সব সত্যি বলে দিয়েছিস, আমাদের এই পৃথিবীতে শেষ দিন হবে। তাহলে এখন আমি কি করব? আল্লাহকে ডাক, তিনি নিশ্চয়ই যাবেন সামনে তার বাবা সত্যিটা আনবে। আর মন দিয়ে সংসার কর, নিজের ভরকে ভালোবাসা ভরিয়ে দে, আঁচলে বেঁধে রাখ, যাতে কখনো যদি তোর দুটির কথা তার সামনে আসে তবুও যেন তোকে না ছাড়তে পারে। মুঠোফোনের দুই পাশে দুই অসহায় নারীর নীরব অশ্রু ঝরাতে থাকে।